হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমাদের এসওই বাংলা কম্পিটিটিভের যোদ্ধারা তোমরা কেমন আছো কমেন্ট একটুখানি জানাও। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা যেটা তোমাদের অপেক্ষা ছিল, যে একটা স্ট্র্যাটেজি ভিডিওর 30 দিন আমাদের হাতে সময় রয়েছে। এখন তো একটু একটু ভয় করছেই যে সামনে এক্সাম আছে এবং আমাদের প্রিপারেশন যতই ভালো হোক না কেন, বা একবারেই আমাদের প্রিপারেশন নেই, যা কিছু হোক আমাদের কিন্তু হাতে আর রয়েছে 30টা দিন। যা কামাল করতে হবে তার মধ্যেই করতে হবে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 30 দিন কি এনাফ আমার জন্য? সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি তোদেরকে বলবো যে সব থেকে বেশি অনেস্ট থাকতে হবে। আজকের ভিডিওটা হচ্ছে অনেস্টের ভিডিও। অনেস্ট ওপিনিয়ন যাবে, তোদের নিজের সম্পর্কে অনেস্ট একটা ধারণা নিজেদেরকে তৈরি করতে হবে যে আদতে আমরা কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছি, আদতে আমি যে র্যাঙ্কটা করতে চাই এবং আমার যে পজিশন তার মধ্যে মধ্যে ডিফারেন্স কতটা। তুই ডিফারেন্সটা বুঝতে পারলে তবেই তুই লাফাতে পারবি, সেখানে জাম্প করতে পারবি। তো ভিডিওটার মধ্যে কিচ্ছু না, যে যে বিষয়গুলো আমরা রাখছি পুরোপুরি 30 ডেজ একটা প্ল্যানিং, একটা স্ট্র্যাটেজি চলবে। সেই স্ট্র্যাটেজিটার মধ্যে আমরা কি কি আলোচনা করব, যে তুমি কি ধরনের স্টুডেন্ট, যেটা আমি প্রথম থেকেই বলছি যে তোমাদেরকে যেটা বুঝতে হবে, যেটা নিজেদের সাথে অনেস্ট থাকতে হবে। যে কোনো এক্সাম দিতে গিয়ে সব থেকে আগে নিজের উপরে অনেস্টি নিয়ে আসা, যে আমি কি ধরনের স্টুডেন্ট, আমার পজিশনটা কোথায়, সেটা আগে জানতে হবে। যে তুমি কি ধরনের স্টুডেন্ট, সেই হিসাবে তোমার স্ট্র্যাটেজি তৈরি হবে। দুটো লেভেল আলাদা আলাদা যদি থাকে তাহলে তাদের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা আলাদা হবে। একটা স্টুডেন্টের একটা স্ট্র্যাটেজি দিয়ে সবাইকে জাজ করা যাবে না। সবার প্রথম বুঝতে হবে যে তুমি কি ধরনের স্টুডেন্ট এবং তোমার পক্ষে কোন স্ট্র্যাটেজিটা ঠিক হবে। এবং তোমাদের কি পিওয়াইকিউ সলিউশন করলেই হয়ে যাবে? পিওয়াইকিউ সলিউশন কি জাস্ট এনাফ হবে তোমাদের জন্য? এবং যদি না হয় তাহলে বেস্ট প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হবে, বেস্ট প্র্যাকটিস স্ট্র্যাটেজি কী হবে, এবং মক টেস্ট কি আমাদের নেওয়া উচিত, বা ফ্রি মক টেস্ট কি কিছু অ্যাভেলেবেল রয়েছে, সব কিছু আজকের ভিডিওটার মধ্যে ডিসকাস করব। ভিডিওটার সাথে জুড়ে থাকো সবাই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কোয়ালিটি কিছু ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসছি। এবার দেখো, সবার প্রথম হচ্ছে তুমি কি ধরনের স্টুডেন্ট। তোমাকে আগে এটা জানতে হবে, আমি এইচএস দিয়েছি, জাস্ট এইচএস পাস করেছি, বা আমি ড্রপার হতে পারি। ড্রপারদের জন্য হয়তো এটা অতটা অ্যাপ্লিকেবল হবে না, যারা এইচএস দিয়েছো তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। কারণ তোমার কি থিওরি ক্লিয়ার আছে ঠিকঠাক? তুমি এইচএস দিয়েছো ঠিকই, তুমি পাস করে যাবে, ভালো একটা মোটামুটি নাম্বার তুলবে, বুঝতে পারছো। তুমি ডাব্লিউবিজেইতে বসতে চাও, তুমি ডাব্লিউবিজেইতে ভালো র্যাঙ্ক করতে চাও, তুমি যাদবপুরে যেতে চাও, কিন্তু দেখা যাচ্ছে তোমার থিওরি ক্লিয়ার নেই। তাহলে তোমার পক্ষে কি সেটা সম্ভব হবে? এগিয়ে যেতে পারবে তুমি? তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে তোমার থিওরি ক্লিয়ার আছে কি ঠিকঠাক। প্রত্যেকটা সাবজেক্টের 100% কথা বলছি না, ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো থিওরি কি ক্লিয়ার আছে? অ্যাটলিস্ট ক্লাস 12-এর সিলেবাসের কি ক্লিয়ার আছে থিওরি? যদি না থাকে তোমার কিন্তু আলাদা স্ট্র্যাটেজি হবে। যাদের থিওরি মোটামুটি পড়া রয়েছে, এবার হ্যাঁ মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো কারণে গুলিয়ে ফেলছি, তাদের জন্য কিন্তু আলাদা একটা হবে স্ট্র্যাটেজি। এবং যাদের খুব ভালো হবে, এটা বেসিক্যালি ড্রপারদের স্ট্র্যাটেজি হবে এটা। এবং যারা খুব ভালোভাবে এইচএসে পড়েছো, খুব ভালো নাম্বার পাবে, তোমরা জানো আমাদের সব কিছু ক্লিয়ার আছে, তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আলাদা হবে। সবার প্রথমে আমি আসি, যাদের থিওরি একেবারেই ক্লিয়ার নেই তারা কি করবে। যারা পড়েছো বাট মোটামুটি থিওরিটা একদমই ক্লিয়ার নেই, ডাব্লিউবিজেই এখন করে তোমরা যদি দেখতে চাও, এখন করে কিন্তু জাস্ট ফর্মুলা বেস কিন্তু চলে আসছে না, খুব কম সংখ্যক কিছু কোশ্চেন থাকছে। বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে বলছি আমরা, রিসেন্ট কিছু ইয়ারের কোশ্চেন তুমি দেখলে বুঝতে পারবে যে এখানে তুমি জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিলে অ্যান্সার চলে আসলে, এরকম কিন্তু হবে না। যেই মেন্সে এরকম কোয়েশ্চেন আসছে, বাট ডাব্লিউবিজেইতে কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিচ্ছে, যার জন্য তোমার কিন্তু থিওরিটা ক্লিয়ার থাকা দরকার। তাহলে তোমাকে কি করতে হবে, সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে থিওরিটা ক্লিয়ার করবে। কতগুলো ক্লিয়ার করবে? তুমি বসে বসে 30 দিন সময় রয়েছে, তুমি কতদিন ধরে করবে? আমি বলবো ম্যাক্সিমাম 10 ডেজ, তার বেশি না। আচ্ছা, এই 10 দিন ধরে তুমি কি বসে বসে শুধু 10 দিন ধরে বসে বসে তুমি থিওরি পড়বে কি? জাস্ট থিওরি পড়ে যাবে? আর কতটুকু তুমি থিওরি কভার করতে পারবে 10 দিনে? যেটুকু টাইম আছে বাবা তোদের হাতে, 30 দিন টাইম রয়েছে, সেই 30 দিনটাও কিন্তু এনাফ, তোরা নিজেরা প্রমাণ করে দিতে পারিস। দিনে কত ঘন্টা সময় হয়? 24 ঘন্টা সময় হয়। তোর ক্ষেত্রেও 24 ঘন্টা সময় হয়, যে টপ করবে তার ক্ষেত্রেও 24 ঘন্টা সময় হয়। তাহলে তুই কি এই 24 ঘন্টার মধ্যে কোনো কামাল করে দেখাতে পারবি যে ম্যাক্সিমাম আমার কাছে 10 ডেজ থিওরি আমি পড়বো, তার বেশি আমি থিওরি পড়ার জন্য টাইম ওয়েস্ট করবো না? এবারে থিওরির সাথে আমি কি করব? থিওরির সাথে যে থিওরিটা পড়ছি তার উপর আমি প্র্যাকটিস করব একসাথে। ইয়েস, আমি একসাথে থিওরির সাথে সাথে প্র্যাকটিসটা চালিয়ে যাব।
তাই থিওরিটা আমি পড়ে নিলাম, দেখা যাচ্ছে। এবার কোনগুলো পড়বো, 100% বই আমি পড়বো না, আমি আসছি সিলেবাস নিয়ে আসছি যে কোনগুলো তোদেরকে পড়তেই হবে, সেইটাও নিয়ে আসছি যে কী কী চ্যাপ্টার না পড়লেই নয়, সেই চ্যাপ্টারগুলো বসে বসে পড়বি, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বি। আমি বারবার বলে আসি, আগের স্ট্র্যাটেজিতেও আমি বলেছিলাম যে সবসময় আমাদের 80-20 রুলকে ফলো করতে হবে, সবসময় আমাদের 80-20 রুলকে ফলো করতে হবে। ইম্পর্টেন্ট 20%-এর উপর আমরা ফোকাস করবো, 80%-এর উপর এই মুহূর্তে ফোকাস করবো না। তাই 20% আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাসটা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব কিছু পড়বো না আমরা, সব কিছু পড়বো না আমরা, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো সেগুলোকে পড়বো। থিওরি আমার ক্লিয়ার নেই, আমি আগে থিওরিটা করব, তার সাথে সাথে প্র্যাকটিস। এবার তোমরা বলবে যে স্যার আমি থিওরি পড়ে নিলাম, সাথে সাথে আমি WBJEE লেভেলের কোশ্চেন সলভ করতে যাচ্ছি, হবে না, হয় না, প্রত্যেকের একটা লেভেল থাকে। তাই আমি এখানে যেটা করব যে জাস্ট থিওরিটা ক্লিয়ার করলাম, তার সাথে আমাদের পাঠ্যপুস্তক রয়েছে, ছায়া কি সাঁতরা রয়েছে, যে চ্যাপ্টারটা পড়লাম, যে টপিকটা পড়লাম, তার সাথে তার চ্যাপ্টারের শেষে বেশ কিছু কোয়েশ্চেন্স MCQ দেওয়া থাকে, খুব সোজা সোজা MCQ। আমি বলবো সেই MCQগুলো ম্যাক্সিমামগুলো অ্যাটেম্প করার চেষ্টা কর। আমি পড়ছি ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটা, ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া হয়ে গেল আমার, আমি WBJEE কোশ্চেনে ঢুকে যাচ্ছি, জাস্ট থিওরি পড়, হবে না, তোদের জন্য হবে না বাবা। তোদের জন্য কি করতে হবে, থিওরিটা পড়ছি, চ্যাপ্টারটা শেষ হলো ইলেকট্রোস্ট্যাটিক্স, তার সাথে সাথে আমি কি করলাম যে তার চ্যাপ্টারের আন্ডারে যে সমস্ত MCQগুলো পাঠ্যপুস্তকে রয়েছে সেগুলোকে অ্যাটেম্প করলাম, এই গেল। তারপরে কি করবি তোমরা, তারপরে তোমরা করবে PYQ, তারপরে তোমরা ঢুকবে PYQতে। তোমরা কদিন সময় লাগবে এটা, তোমরা ম্যাক্সিমাম 3 থেকে 5 দিন, ব্যাস, তোমরা 3 থেকে 5 দিনের বেশি আর PYQতে সময় নষ্ট করবে না। সারা দিন রাত বসে পড়ো, সারা দিন রাত ওটা পড়ো, PYQ করবে 3 থেকে 5 দিনের বেশি না। 15 দিন আমাদের কাছে চলে গেল, আর রয়েছে 15 দিন। এই 15টা দিনে আমরা কি করতে পারি, এই 15টা দিনে আমরা প্র্যাকটিস করতে পারি। আমি নতুন একটা পাতা নিয়ে চলে আসছি, এই 15টা দিনে আমরা WBJEE লেভেলের কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, WBJEE লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তার সাথে সাথে আমরা কি করব, মক টেস্ট দেবো, মক টেস্ট দেবো, একসাথে চলবে এই 15টা দিন, 15টা দিন একসাথে চলবে এগুলো, বোঝা গেল? তাহলে আমরা কি করছি, সবার প্রথম থিওরি ক্লিয়ার করছি ইম্পর্টেন্টগুলোর, তার সাথে সাথে তার চ্যাপ্টারের শেষের কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করছি, তারপর PYQতে ঢুকলাম, PYQর সাথে সাথে আমরা কি করব, তারপর WBJEE লেভেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করব এবং তার সাথে মক টেস্ট অ্যাটেম্প করব। বেশ কিছু ফ্রি মক টেস্ট তোদেরকে আমি বলে দিয়েছি, আমার আগের ভিডিওটাতে রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে, TYC অনলাইন হয়ে গেল, টেক্সটবুক হয়ে গেল, তারা কিন্তু অনেক ফ্রি মক টেস্ট প্রোভাইড করে। পেডে যদি বলতে চাস তাও আমি অপশন আসছি তোদেরকে পরে। এবার আমি যেটা বলছি, যাদের মোটামুটি থিওরিগুলো ক্লিয়ার রয়েছে, মানে আমরা জাস্ট বলতে চাইছি যে কিছু স্টুডেন্ট যারা জাস্ট HS দিয়েছে এবং HS দিয়ে বেশ কিছু কিছু জায়গা যাদের খুব ভালো লাগে, ইলেকট্রোস্ট্যাট ভালো লাগে, তাদের ভালো থিওরি ক্লিয়ার রয়েছে, বা অপটিক্স ভালো লাগে না, অপটিক্সটা অত ভালোভাবে ক্লিয়ার নেই, তাদের ক্ষেত্রে কি করবি, তাদের ক্ষেত্রে থিওরিকে আবার পড়া উচিত না। তোদের মোটামুটি থিওরি ক্লিয়ার আছে তো বাবা? যদি মোটামুটি থিওরি ক্লিয়ার থাকে তাহলে আমরা থিওরিতে সময় নষ্ট করবো না তোদের জন্য, তোদের জন্য ডাইরেক্ট আমরা ঢুকে যাবো PYQতে। ডাইরেক্ট কোথায় ঢুকে যাবো আমরা, PYQ প্র্যাকটিসে। অ্যাটলিস্ট 5 বছর, আমি তো বলবো 10 বছরের PYQ সলভ করতে, 10 বছরের আমাদের পুরোপুরি আইডিয়াটাই হয়ে যাবে যে কী হবে। এই PYQটা তোমরা সলভ করছো সিমিলারলি 3 থেকে 5 দিনে, তোমাদের জন্য অনেকটা টাইম বেঁচে গেল, যেটা থিওরি তোমাদেরকে পড়তে হলো না, সেই টাইমটা তোমাদের বেঁচে গেল। হলো, PYQ সলভ করে নিলাম, তারপর আমরা ঢুকে যাব মক টেস্টে, একবারেই মক টেস্টে ঢুকে যাব। তাহলে তোমরা বলবে স্যার আমার তো সব কিছু থিওরি ক্লিয়ার ছিল না, তাহলে আমি কিভাবে করব? তুমি যখন PYQ ক্লিয়ার করছো তুমি তো বুঝতে পারছো কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। যদি কোনো থিওরি ক্লিয়ার না থাকে সেখান থেকে থিওরিটা তুমি পড়ে নেবে একবার, ব্যাস। আমি বসে বসে থিওরির পিছনে 10 দিন সময় নষ্ট করলাম, 15 দিন তারপর করব, দরকার নেই, হবে না, এইভাবে স্ট্র্যাটেজি হয় না। এটা HS এর স্ট্র্যাটেজিতে ঠিক আছে, বাট WBJEE কোনো এন্ট্রান্সের স্ট্র্যাটেজি এইভাবে হতে পারে না। তোমার যদি কিছুটা থিওরি ক্লিয়ার থাকে তুমি কিছু কোশ্চেন তো পারবে, ম্যাক্সিমাম পারবে না, যেগুলো পারবে না সেগুলো থিওরিটা একবার বইটা পাতাটা উল্টালে দেখে নিলে, তাহলে তুমি বুঝেও গেলে যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এবং তুমি PYQও সলভ করে নিলে তার সাথে সাথে, এবং থিওরিটাও ক্লিয়ার হয়ে গেল। তারপর তুমি মক টেস্টে ঢুকে গেলে, মক টেস্টের সাথে সাথে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, বোঝা গেল? এই হচ্ছে আমার জিনিস। আর ড্রপারদের জন্য তোদের কাছে কিচ্ছু স্ট্র্যাটেজি নেই, এখন শুধু তোরা বসে যা পুরোপুরি। যদি মনে করিস যে তোদের কিছু থিওরি রিভাইজ দেওয়ার দরকার তাহলে এই স্ট্র্যাটেজি ফলো কর। যদি মনে হয় যে আমাদের কাছে থিওরি পুরো ক্লিয়ার রয়েছে, ড্রপার মানেই যে সব ক্লিয়ার থাকবে, হতে পারে না, কিছু কিছু জনের মেবি কোনো জায়গাতে অসুবিধা থাকতে পারে, কারো হয়তো ফিজিক্স ম্যাথ খুব ভালো বাট কেমিস্ট্রিটা অত ভালো নেই, কিছু জনের ফিজিক্স অতটা ভালো নেই, মানে যার ক্ষেত্রে যেটা, আমার ফিজিক্সে ক্লিয়ার নেই থিওরি, আমি তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করবো, এটা
যে আমাকে আর একবার দেখার প্রয়োজন রয়েছে। আমার কেমিস্ট্রি কিচ্ছু করিনি আমি এইচএস, আমি জানি না ঠিক মতো, তাহলে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ফলো করব। যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সে সেটা ফলো করবে ব্যাস। এবং যাদের অ্যাবসলিউটলি ক্লিয়ার রয়েছে তাদের কিচ্ছু করার নেই, তাদের বসে বসে মক টেস্ট দিতে হবে প্রথম দিন থেকেই মক টেস্ট। স্যার আমার পিওইকিউ করা নেই, পিওইকিউ আমি তার সাথেই করবো পিওইকিউ, কিন্তু আমি প্রথম দিন থেকে মক টেস্ট দিতে শুরু করে দেবো। আমি বলবো যাদের পুরোপুরি থিওরি ক্লিয়ার রয়েছে তোরা পেড কোথাও নিয়ে নে, আমাদের কাছেও চলছে মক টেস্ট, আমাদের কাছে যে নিতে হবে তার কোনো মানে নেই, তোদের যেখান থেকে ভালো লাগে যেখান থেকে ইচ্ছা তোরা নে, ফ্রি দিয়ে তোদেরকে হবে না। থিওরি ক্লিয়ার হয়ে গেছে বাবা, তোদের মক টেস্ট দিলেই WBJটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে। আর মক টেস্ট দিতেই হবে মক টেস্ট, কারণ আমাদের স্টুডেন্টদের কাছে এই ফিডব্যাকগুলো আছে যে স্যার মক টেস্ট একটা দিলাম, দিয়ে বুঝতে পারলাম ভালো মক টেস্টে নাম্বার আসছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমি এমন ভুল করে ফেলেছি যে আমাদের নেগেটিভে চলে এলো। আমাদের মক টেস্টগুলো এভাবে ডিজাইন করা রয়েছে যে তোরা ক্লিক করলে নিজেরাই অ্যান্সারগুলো শেষে বুঝে যেতে পারবি, যে নেগেটিভ হলে নেগেটিভ মার্কিং দিয়ে তোকে মার্কসটা শেষে দেখিয়ে দেবে। তো ওই স্টুডেন্টটা আমাকে বলছে যে স্যার আমি তো ভালোই দিয়েছিলাম, কিন্তু এইরকম জায়গাতে দেখছি যে নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে। তখন আমি তাকে বললাম যে কারণ হচ্ছে তুই মেন্টালি বুঝে যা যে কোন কোন জায়গাতে তোর ভুল হচ্ছে, যেখানে মনে হচ্ছে যে একটুখানি খটকা লাগছে, ডাউট লাগছে, তাহলে আমি ওই ধরনের কোশ্চেন করবো না। আমি নেগেটিভ চাই না, জিরো তো দাঁড়িয়ে আছে আমি ঠিক আছে, আমি নেগেটিভ করবো না, একটা মার্কসের জন্য 100টা র্যাঙ্ক পিছনে চলে আসবে আমার বা তারও বেশি। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এগুলো বুঝতে হয়। তাই মক টেস্ট ডে 1 থেকে আমরা শুরু করে দেবো, ডে 1 থেকে। যদি পিওইকিউ তোদের না করা থাকে তাহলে পিওইকিউ তোরা করবি, এবং তার সাথে সাথে আমরা কি করব, প্র্যাকটিস করে চলবো। প্র্যাকটিস কোথা থেকে করবি, আরিয়ান থেকে করতে পারিস, MTG বই থেকে, সাঁতরা কিছু পাবলিকেশনের বই থাকে এক্ষুনি নিয়ে নে, প্র্যাকটিসের জন্য শুধু নিয়ে নে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, দিস ইজ দ্য অনলি মানে একমাত্র মন্ত্র। প্র্যাকটিস করবো মক টেস্ট দেবো, প্র্যাকটিস করবো মক টেস্ট দেবো। সারা দিনে দেখা যাচ্ছে 15 ঘন্টা আমি খাটছি, খেটে যাবো, এই একটা মাসে আমাকে খাটতে হবে। এই একটা মাসের খাটনির জন্য দেখা যাবে যে আমাদের জীবনের অনেক কটা সময় আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে যাচ্ছে, মানে এইটুকু শুধু এই 30 দিনের পরিশ্রমের জন্য। তো এইটুকু পরিশ্রম বাবা তোদেরকে করতেই হবে, এবং ভালো জায়গাতে যেতে হলে ভালো রকম পরিশ্রমটাও তোদেরকে কিন্তু করতে হয়। এই হচ্ছে স্ট্র্যাটেজি প্রত্যেকটা ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। ম্যাক্সিমাম কেসে স্ট্র্যাটেজি যেরকমভাবে ভিডিও আপলোড হয় ইউটিউবে সেটা আমি দেখি এবং ভাবি একটাই তারা স্ট্র্যাটেজি আপলোড করে দিয়ে চলে যায়, বাট দিস ইজ নট অ্যাপ্লিকেবল টু এভরি স্টুডেন্টস। প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, প্রত্যেকে আলাদা আলাদা লেভেলের স্টুডেন্ট, এবং প্রত্যেকের জন্য আলাদা রকম স্ট্র্যাটেজি হওয়াই উচিত। আর আমার মনে হয় এটা সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হতে পারে প্রত্যেকটা আলাদা আলাদা করে, শুধু স্টুডেন্ট না সাবজেক্টও হতে পারে। আমার এই সাবজেক্টে কমজোরি রয়েছে আমি এটা করবো, আমার স্ট্রং ম্যাথ আমি ম্যাথের জন্য এই স্ট্র্যাটেজি ফলো করব, আমার মাঝামাঝি রয়েছে ফিজিক্স আমি এটা ফলো করব, এইগুলো যেন মনে থাকে। তো এই হলো আমাদের কাছে ব্যাপার। এবার পিওইকিউ সলিউশন কি এনাফ, আমি লিখেছি ঠিকই, বাট আমি আগেই বলে দিয়েছি পিওইকিউ ইজ নট এনাফ, নো নট এনাফ। শুধুমাত্র পিওইকিউ করে চলে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে হবে, কিন্তু তোদের কাছে এখন টাইম রয়েছে। পিওইকিউ এর সাথে তোরা প্র্যাকটিস করতে টাইম পাবি, প্র্যাকটিস করতে পারবি, তোরা মক দিতে পারবি। যদি তোরা এই ভিডিওটা এক্সামের 1 সপ্তাহ আগে দেখিস তাহলে আমি বলবো বাবা ঠিক আছে চলে যাও এনাফ তোমার জন্য, কিন্তু এখন 30 দিন সময় তো রয়েছে আমাদের হাতে, ঘড়ি ধরে ধরে 24টা ঘন্টা করে তো পাচ্ছি এক একটা দিনে, তাহলে আমরা কেন শুধু এটার ভরসায় চলে যাব? একটা বার তোরা আমাকে দেখা যেবারে পিওইকিউস রিপিট হচ্ছে, আমি জাস্ট পুরো ফিজিক্সের মধ্যে একটা কি দুটো কোশ্চেন এরকম পেয়েছিলাম যেটা রিপিট হচ্ছে। রিফ্লেকশনের একটা কোশ্চেন ছিল, রিফ্লেকশনের ভেক্টর রূপ, সেটা আমি দেখেছিলাম রিপিট হয়েছে। তাহলে কোশ্চেন যখন রিপিট হচ্ছে না আমি পুরো পিওইকিউ মানে কেন এত ভরসা করে চলে যাব? পিওইকিউ করা উচিত, কেন উচিত? কারণ আমরা যাতে ক্যাটাগরিগুলো বুঝতে পারি যে WBJI কী ধরনের কোশ্চেন করে এবং কী কী জায়গা থেকে আমাদের মেন ফোকাস করে পড়া উচিত, সেটার জন্য আমরা পিওইকিউসগুলো করবো। কিন্তু পিওইকিউসের উপর ভরসা করে যে এই কোশ্চেনটাই তো স্যার চলে আসবে 2015 সালে এসেছিল, ওটা হয় না। তো এইগুলোকে একটুখানি মনে রাখার, শুধু পিওইকিউ না আমরা কিন্তু তার সাথে প্র্যাকটিস করব। এবার বেস্ট প্র্যাকটিস স্ট্র্যাটেজি কী হতে পারে, এখানেও আমরা 80-20 রুল লাগাবো, 80-20 রুল লাগাবো। তোদেরকে অলরেডি বলে ফেলেছি 20% আমরা কি করব, সিলেবাস কভার করব। 20% সিলেবাস মানে মোস্ট ইম্পর্টেন্ট সিলেবাস আমরা সেখান থেকে কভার করব। সেখান থেকে আমরা তুলবো কোনো একটা বই, আরিয়ান হতে পারে, MTG হতে পারে, তোদের বেস্ট প্র্যাকটিস বুক, বা যেখান থেকে তোরা পড়ছিস অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে, সেখান থেকে কি হবে যে প্র্যাকটিস মডিউলগুলোকে তুলবো, সেখান থেকে প্র্যাকটিস মডিউলগুলোকে তুলবো এবং তারপর কি করব আমরা সেগুলোকে প্র্যাকটিস করব এবং অ্যাট লাস্ট আমরা কি দেবো, মক দেবো। তোরা ভাবছিস হয়তো স্যার প্র্যাকটিসটা করে নিই তারপরে দেবো, স্যার থিওরিটা পড়ে নিই তারপরে দেবো, না একসাথে হবে। 30 দিন রয়েছে একসাথে। সকালবেলাতে যদি এরকম হয় যে সকালবেলাতে ঘুম থেকে উঠলাম, আমার এখন ফিজিক্স পড়তে খুব ভালো লাগছে, ফিজিক্সের থিওরিটা পড়ে নিলাম, তার সাথে সাথে ফিজিক্সের একটা মকও দিয়ে দিলাম। দুপুরবেলাতে স্যার আমি কেমিস্ট্রিটা পড়বো, কেমিস্ট্রির সাথে সাথে দেখা গেল আমি প্র্যাকটিসও করলাম, তার সাথে মকও দিলাম।
রাত্রিবেলা সারা রাত টাইম রয়েছে, আমি সেখানে বসে বসে ম্যাথ করবো। ম্যাথ শুধুমাত্র থিওরি পড়বো না, ম্যাথের উপর মক টেস্টও দেবো, ম্যাথের উপর প্র্যাকটিসও করবো। তো এই জিনিসগুলো যেন মনে থাকে, কোনো কিছু একটা হয় না। এবার শুড ইউ টেক মক টেস্ট, এটা বলার তো কোনো মানেই হয় না, আমি তো বলেই দিলাম যে দিতেই হবে, কিচ্ছু করার নেই। যে লেভেলেরই স্টুডেন্ট হোস তোরা, মক টেস্ট কিন্তু আবশ্যিক, মক টেস্ট কিন্তু দিতেই হবে। এবার এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে ফ্রি মক টেস্ট আর একটা হচ্ছে পেড মক টেস্ট। তোরা যদি ফার্স্ট কি সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট হোস, যাদের থিওরিটা মোটামুটি ক্লিয়ার নেই এবং সেটা করতে করতেই টাইম চলে যাচ্ছে, তাহলে আমি বলবো যে বাবা তোদের জন্য যে ফ্রি মক টেস্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, এবার এগুলো কী কী অ্যাভেলেবেল রয়েছে এটা আমি আগের ভিডিওতে, জাস্ট তোরা আগের স্ট্র্যাটেজি ভিডিওতে যা আমার এসএ বাংলা কম্পিটিটিভে সেটা আপলোড হয়েছে, সেখানে গিয়ে আমি একটা অংশে এরকম ফ্রি মক টেস্টগুলো, অনেক কটা ফ্রি মক টেস্টের কথা বলেছিলাম, প্রায় 30 থেকে 40টা মতো ফ্রি মক টেস্ট তোদের জন্য আমি প্রোভাইড করেছিলাম এখানে, যেগুলো চ্যাপ্টার ধরে ধরে কিছু ছিল বা টোটাল মক টেস্ট কিছু ছিল, 2-1টা ফ্রি। তো যাই হোক, এই ফ্রি মক টেস্টগুলো তোরা দে, কিন্তু তোরা যদি ভালোভাবে তোদের ক্লিয়ার থাকে এই ফ্রি মক টেস্টের বাইরেও তোরা যেটা করবি, তোরা পেড মক টেস্ট দিবি। ফ্রি মক টেস্টগুলো আগে দিয়ে নিলি, টেস্ট করে নিলি যে হ্যাঁ ঠিক আছে। পেড মক টেস্ট কেন দেওয়ার, যে কোনো কোচিং ইনস্টিটিউট সেটা অনলাইন হোক অফলাইন হোক, তারা ম্যাক্সিমামটা চেষ্টা করে যে ধরনের ডাব্লিউবিজিআইতে কোয়েশ্চেন্স আসে, মানে যেরকম আসা পসিবিলিটি রয়েছে, ডাব্লিউবিজিআই তো আর মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন নিয়ে চলে আসবে না, হয়তো এইচসি ভার্মা থেকে একটা দিল, হয়তো এদের মডিউল থেকে ভালো ভালো জায়গা থেকে তুললো। তো সেই ধরনের কিছু কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেনগুলোকে তারা সিলেক্ট করে রাখে যে এই ধরনের কোয়েশ্চেন তো ইম্পর্টেন্ট, ডাব্লিউবিজিআইতেই তো এই টাইপের কোয়েশ্চেন আসে। তো সেই জন্য পেডগুলো নেওয়া ইম্পর্টেন্ট, আগে ফ্রি দিবি, তারপর তোরা পেড মক টেস্টগুলো অ্যাটেম্প করবি, এবং তারপর নিজেরা দেখতে পারবি, বুঝে যাবি যে তোদের প্রিপারেশন লেভেল কতটা। তোরা যদি ডে 1 থেকে মক টেস্ট দিস, তোরা বুঝে যাবি যে স্যার আমার এই জায়গাগুলোতে খামতি হচ্ছে, আমি বুঝতে পারছি যে এই প্রিপারেশনটা নিলে বা এই অ্যান্সারটা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু করতে গিয়ে আমি দেখছি স্যার ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমি যেখানে ডাউটফুল সেটা আমি অ্যান্সার করবো না। এবার আমাদের ক্ষেত্রে দেখ, আমি ফিজিক্সে এখন দেখছি, কারণ ফিজিক্স আমি তোদেরকে কম্পিটিটিভে পড়াই, ডাব্লিউবিজিআই ফিজিক্স পড়াই, এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার্সগুলো, যেগুলো 20% রুল বলছি, তোরা বলবি স্যার এটা 20%, এটা আপনি ম্যাক্সিমাম বলে দিয়েছেন, কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যেও কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, যেরকম হচ্ছে গাউসের থিওরেম। ইলেকট্রোস্ট্যাটিক তুই যদি পড়িস, গাউসের থিওরেম হচ্ছে ওই পার্ট থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে, খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটের পার্ট থেকে সেটা রয়েছে। তারপর হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, সেখান থেকে আমার আসে ধারক থেকে কোশ্চেন আসে এখান থেকে। তো যে যে পার্টগুলো আমার আসে সেগুলো আমি করব, বাকিগুলো আমি করতে যাব না। তাই আমি দেখাচ্ছি অনেক কটা, বাট এর মধ্যে যেগুলো না করলেই নয়, তোরা যদি ডে 1 থেকে আবার নতুন করে প্র্যাকটিস বা রিভিশন শুরু করিস, তাহলে আমি বলবো সবার আগে ইলেকট্রোস্ট্যাটকে রাখ, তারপর ম্যাগনেটিজমকে। কেন এটা বলছি, কারণ তোরা জাস্ট মানে ম্যাক্সিমাম যারা দেখছিস তারা জাস্ট এইচএস দিয়েছিস। জাস্ট এইচএস দেওয়ার অর্থ হচ্ছে আমাদের 12টা সব থেকে ভালো রেডি আছে 11-এর থেকে, তাহলে সেটাই উচিত নয় কি যে যেটা আমার রেডি আছে সেটাকে আরও বেশি রেডি করে ফেলি, মানে এমনভাবে নিজেদেরকে প্রস্তুত করে ফেলি যেন কেউ আমাদেরকে ভাঙতে না পারে, পরীক্ষা হলে বসে যেন আমার হাতটা মচকে না যায় এটা সলিউশন করতে করতে। তো সেই জন্য আমাদেরকে আগে ক্লাস 12টা দেখে নিতে হবে, এটা আমার প্রিপারেশন রয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রোস্ট্যাট, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারপর আসবো আমরা মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স অলরেডি তোদের পুরো মডার্ন ফিজিক্সটা আমি আপলোড করে দিয়েছি, তোরা চাইলে এসএ বাংলা কম্পিটিটিভ রয়েছে এখান থেকে দেখে নিতে পারিস। তারপর আমরা ফিরে আসবো কারেন্ট ইলেকট্রিসিটিতে। স্যার কেন কারেন্টটাকে আগে দিলেন না? লক্ষ্য করে দেখা গেছে যে এর ইম্পর্টেন্স এদের থেকে একটু কম রয়েছে, বাট ক্লাস 11-এ যখন তোরা ক্লাস 12টা কভার করে ফেললি, তারপর আমরা ক্লাস 11-এ আসবো। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সটা করতেই হবে, তুই কিছু কর কি না কর আমি জানি না। হিট, থার্মোডাইনামিক্স, কেটিজি, এই পার্টটাকে তোরা করবিই করবি, আর যাই হয়ে যায় ক্লাস 11 আমি একটা চ্যাপ্টার করবো, একটাই বলুন, আমি বলবো এটা কর। তারপর আমাদের লজ অফ মোশন রয়েছে, এখান থেকে ইউনিট মেজারমেন্টটাও তোদেরকে করতে হবে। কেন? কারণ বিগত কিছু বছরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু দিচ্ছেই, একটা কি দুটো কোয়েশ্চেন, আর এর মধ্যে আছে কটা টপিক? তিনটে থেকে চারটে টপিক, চারটেও না 3টে টপিক রয়েছে হায়েস্ট। যদি সেগুলোকে আমরা ঠিক মতো দেখে নিই তাহলে এই চ্যাপ্টারটা তো হয়ে গেল, দুটো কোয়েশ্চেন, 3 থেকে 4 নাম্বার তো হয়ে গেল আমার, তাহলে আমরা কেন এটাকে নিয়ে এত বেশি মাথা ঘামাবো? তারপরে টাইম থাকলে গ্র্যাভিটেশন করছিস, এসএইচএম এবং কাইনেমেটিক্সগুলো দেখে নিচ্ছিস। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই স্টাইলে তোরা জিনিসগুলোকে করে নিতে পারিস। আমি বলবো যে তোরা বাকি সাবজেক্টেও পিওয়াইকিউগুলো অ্যানালিসিস কর, পিওয়াইকিউ অ্যানালিসিস করে করে তোরা জিনিসগুলোকে এভাবে দেখে নিতে পারবি। এবং যারা পিওয়াইকিউজ করছিস, এবার কিছু কিছু ওয়েবসাইটের কথা আসি, যে ওয়েবসাইটগুলো মানে স্টুডেন্টদের না জানলেই নয়। তোরা জানিস আশা করি যে এক্সাম সাইট বলে একটা ওয়েবসাইট রয়েছে, examsite.com। এই এক্সাম সাইট থেকে তোরা চাইলে সমস্ত পিওয়াইকিউগুলো পেয়ে যাবি, সমস্ত পিওয়াইকিউজ তোরা ওখানে বসে প্র্যাকটিস করতে পারবি, চ্যাপ্টার ওয়াইজও প্র্যাকটিস করতে পারবি, এবং তোরা সেখান থেকে
চাইলে পেপার ওয়াইজও প্র্যাকটিস করতে পারবি। কোনো প্রমোশনাল কিছু না, কিচ্ছু জিনিস আমরা করি না এখানে বসে। যেটা করে স্টুডেন্টদের বেনিফিট হয়, যেটা করে তোরা ভালো রেজাল্ট করতে পারিস, আমরা সবসময় সেটাই করি। examside.com বলে ওয়েবসাইটটা খুলবি, সেখানে WBJEE সিলেক্ট করবি, নিজের সাবজেক্ট সিলেক্ট করবি, কোন চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করবি, PYQ তোরা এখানে সব পেয়ে যাবি বসে বসে। তাহলে আর 2 ঘন্টা 3 ঘন্টা ধরে PYQs তোদেরকে কোথাও দেখতে হবে না, এখানে দেখে নিবি। পুরোটা নিজেদের ক্ষেত্রে পুরো ইজি হয়ে যাবে জায়গাটা। এবং তারপর তোরা বাকি যেরকম প্র্যাকটিসে আসিস, যাতে আসবি। এবার আমাদের এসওই বাংলা কম্পিটিটিভে এই সপ্তাহ থেকে বা নেক্সট সপ্তাহ থেকে আমাদের কিন্তু পড়ানো স্টার্ট হয়ে যাচ্ছে। কি পড়ানো স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের পুরো ইউটিউব অর্থাৎ এসওই বাংলা কম্পিটিটিভ ইউটিউবে আমরা WBJEE কিন্তু কমপ্লিটলি পড়াতে চলেছি। এবার হ্যাঁ, তার মধ্যে আমরা কি সব কিছু করাবো? সব কিছু করানো পসিবলও নয়। আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে ধরবো। এবং প্রত্যেকটা ক্লাস একটুখানি তোমরা দেখে নাও। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিন্তু 2টো ক্লাস আসছে সপ্তাহে। বুধবার দিন রাত 9টা থেকে আমিনুস স্যার নেবেন এবং মৈনাক স্যার নেবেন সকাল 11টা থেকে সোমবার দিন। ডেটগুলোকে নোট রাখ, চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নে, আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে। এবং তারপর আমাদের আসছে ফিজিক্সে, আমিই নিচ্ছি 2টো দিন। একটা হচ্ছে রেকর্ডেড যাবে তোমাদের রাত 8টায় শনিবার দিন, এবং রবিবার দিন তোমাদের দুপুর 12টা থেকে ক্লাস আসবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা কভার করে দেবো। কেমিস্ট্রিতে অরুণাভ স্যারের 2টো ক্লাস আসছে রাত 9টায় বৃহস্পতিবার, এবং শুক্রবার আসছে লাইভ আসছে রাত 10:30টাতে। আমরা বলবো যে তোরা সেই লাইভগুলোতে অ্যাটেম্প কর, ওখানে থাক। ওখানে যদি কিছু তোদের প্রিপারেশন নিতে গিয়ে কিছু প্রবলেম হয়, তোরা চাইলে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারবি। এবং তোরা ওখানে থাকলে আমাদেরও দেখে ভালো লাগবে যে ছেলেগুলো সিরিয়াস রয়েছে, বাংলার এত ছেলেও সিরিয়াস রয়েছে। শুধুমাত্র বাইরের বা নন বেঙ্গলি স্টুডেন্টরা এসে যাদবপুরে বা ভালো ভালো জায়গাতে চান্স পাচ্ছে সেটা না, বাঙালি ছেলেগুলোও রয়েছে যারা এতটা সিরিয়াস এগুলোকে নিয়ে। এবার আসছি, দেখ আমাদের ইউটিউবে ফ্রিতেই পড়ানো হচ্ছে, ইউটিউবে ফ্রিতেই পড়ানো হবে। এবং তোদের যদি মনে হয় যে তোরা PYQs আর সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, সব কিছু বলেও দিয়েছি, ফ্রি মক টেস্টও তোদেরকে বলে দিয়েছি কোথা থেকে তোরা পাবি। নিজেরা জাস্ট প্রিপারেশন নেই, ইউটিউব থেকে সব কিছু হয়ে যাবে। কিন্তু তার বাইরেও তোরা যদি চাস যে না আরেকটু প্র্যাকটিস হবে, আমাদের 15টা প্রায় মক টেস্ট আপলোড করছি আমরা। আমাদের নতুন না, পুরনোই ব্যাচ বলতে পারিস, সেই ব্যাচটার দাম আমরা কমিয়ে রেখেছি 1000 টাকা। তোরা এই কুপন কোডটাকে যদি ইউজ করিস তাহলে কিন্তু তোরা এটা 999 টাকাতে তোরা কিন্তু কোর্সটা অ্যাভেল করতে পারবি। আমরা কী দিয়েছি এটা আগের দিন লাইভে বলে দিয়েছি, তাও একবার বলে দিই যে এই কোর্সের মধ্যে তোরা 15টা মক টেস্ট পেতে চলেছিস, 10টা সেকশনাল মক টেস্ট এবং 5টা ফুল মক টেস্ট। যে মক টেস্টে আমরা WBJEE লেভেলের কোশ্চেনগুলো করেছি। আমি বলছি না তোদেরকে নিতে হবে, কোনো নেওয়ার দরকার নেই, নিজেরা প্রিপারেশন নে, যেরকম সেলফ স্টাডি করা সেরকম কর। ফ্রি মক টেস্ট অনেক কিছু রয়েছে, তোরা দে। কিন্তু তার বাইরেও তোরা যদি মনে করিস যে আরও আমাদের মক টেস্ট দরকার, এই মক টেস্টের সলিউশন দরকার এবং আমাদের আরও প্র্যাকটিস দরকার, যতটা ইউটিউবে হচ্ছে এনাফ না আমাদের জন্য, সপ্তাহে 2 দিন করে একটা সাবজেক্ট এনাফ না, আমি আরও করব। তাহলে তোরা কিন্তু প্রতিজ্ঞাতে এটাতে ঢুকে যেতে পারিস। বেশি না, 1000 টাকা, 999 টাকা মতো প্রাইস রাখা হয়েছে, খুব একটা বেশি কিছু টাকা না। এবং তোরা যদি দেখতে চাস, এটা হচ্ছে আমাদের 3 মাসের রিচার্জ খরচাই এটা। তো একবার যদি দিয়ে ভালো জায়গাতে পেয়ে যাস তাহলে খারাপ কিছু না। তো এই হলো পুরো ভিডিও আমাদের জন্য। আশা করি তোরা এই ভিডিওর থেকে অনেকটা উপকার পাবি। এবং যদি কিছু তোদের মনে প্রশ্ন থাকে বা আরও যদি কিছু রায় থাকে, তোরা কিন্তু কমেন্টে জানাবি। এবং আমরা এই চ্যানেলেই আমরা লাইভ আসতে চলেছি, রেকর্ডেড ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে এই ভিডিওগুলোকে দেখার জন্য। এবং WBJEE-তে ভালো রেজাল্ট হোক তোদের। আমরা সবাই এসওই বাংলা কম্পিটিটিভের সমস্ত টিচাররা, সমস্ত টিম, টেকনিক্যাল টিমও আমরা আশা করি যে তোরা ভালো জায়গায় পৌঁছা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।